আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমনা ঘোষ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। তৃতীয় দফা বন্যায় সিলেট, সুনামগঞ্জ সহ ৮ জেলা প্লাবিত। টানা বৃষ্টি থাকবে আরও ৪ দিন। পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধসের সতর্কতা। বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। প্রায় ৫,৫০০ কোটি টাকার ১১টি প্রকল্প একনেক সভায় অনুমোদন। বৈষম্যমূলক পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে শিক্ষকদের কর্মবিরতিতে অচল পাবলিক বিশ্ববিদ্যালয়। আন্দোলন অযৌক্তিক বলছেন অর্থমন্ত্রী। সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব নেয়ার নির্দেশ হাইকোর্টের। ৩ মাসের মধ্যে দাখিল করতে হবে অগ্রগতি প্রতিবেদন। শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে যাচ্ছি বিস্তারিত সংবাদে। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেট, সুনামগঞ্জ ছাড়াও বন্যা ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন এলাকায়। মুহুরী নদীর বাঁধ ভেঙে ডুবে গেছে ফেনীর ২ উপজেলা। পাহাড় ধসে খাগড়াছড়ির সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল কয়েক ঘন্টা। ঢলের পানিতে রাস্তা ডুবে সাজেকে আটকা পড়েছেন কয়েকশো পর্যটক। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে নেত্রকোনা, শেরপুর ও কুড়িগ্রাম সহ আরও বেশ কয়েকটি জেলায়। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মোস্তাফিজুর রহমান। ৩৫ দিনের মধ্যে তৃতীয় দফায় বন্যার কবলে পড়েছে সিলেট। ১৩টি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সুরমা, কুশিয়ারা ও সারি নদীর পানি সবকটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার জৈন্তাপুর, কানাইঘাট, গোয়াইনঘাট উপজেলা সদর পানিতে তলিয়ে গেছে। বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ। বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলার বাজারসহ অধিকাংশ এলাকা ১.৫ থেকে ২ ফুট পানির নিচে। জেলার ৬০০টির বেশি আশ্রয়কেন্দ্রে আবারও যাচ্ছেন বন্যার্ত মানুষ। সুনামগঞ্জে নৌকাডুবে নিখোঁজ রয়েছেন ৩ জন। এদিকে মৌলভীবাজারে বৃষ্টিপাত অব্যাহত থাকায় নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৪টি স্থান ভেঙে ফেনী জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যার কারণে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। নেত্রকোনাতেও দ্বিতীয়বারের মতো বন্যা দেখা দিয়েছে। উবদাখালী নদীর পানি বিপদসীমার ৫৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শেরপুর, ছেল্লাখালী, মহারশী, সোমেশ্বরী ও ভোগাই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২ দিনে শেরপুর জেলায় ৫৮২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জামালপুরে যমুনা ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, যদিও বাহাদুরাবাদ পয়েন্টে এখনও পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কুড়িগ্রামে কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি ১৪ সেন্টিমিটার হ্রাস পেলেও ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলা নদীর পানি সমতলে স্থিতিশীল রয়েছে। এছাড়া ভারী বৃষ্টিপাতের কারণে আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে লালমনিরহাটে। টানা বর্ষণের কারণে খাগড়াছড়ির সাপমারায় পাহাড় ধসে পড়েছে। খাগড়াছড়ির সাথে ঢাকা, চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায় মঙ্গলবার ভোর থেকে। রাঙ্গামাটির বাঘাইছড়ি দিয়ে প্রবাহিত কাঁচালং নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পৌর এলাকা সহ ১৪টি গ্রাম প্লাবিত হয়েছে। মোস্তাফিজুর রহমান, এটিএন বাংলা। বন্যার আশঙ্কা থাকায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় এই নির্দেশ দেন তিনি। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী সাংবাদিকদের জানান, কৃষিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ফসলি জমিতে প্রকল্প না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। একই সাথে নির্দেশ দিয়েছেন দখল হওয়া জমি উদ্ধারেরও। প্রায় ৫,৫০০ কোটি টাকার বেশি ব্যয়ে ১১টি প্রকল্প অনুমোদন দিয়েছেন একনেক। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় ৫,৫০০ কোটি টাকারও বেশি ব্যয়ে ১১টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সরকারি অর্থায়ন ৫,২১৪ কোটি ৩৪ লক্ষ টাকা, বৈদেশিক অর্থায়ন ১৪০ কোটি ৪৪ লক্ষ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১০৫ কোটি ৯ লক্ষ টাকা। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব। জানান, প্রকল্পগুলোর কাজের মান বজায় রাখার কঠোর নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। গুণগত মান নিশ্চিত করার ক্ষেত্রে প্রশাসনিক মন্ত্রণালয় যদি গাফিলতি করে, সেই গাফিলতিতে আমাদের এখানে দেখার সুযোগ নাই। কিন্তু এই প্রকল্পটা যখন সংশোধনের জন্য আসে,
যে এই রাস্তাটা তো 3 বছর 5 বছর 10 বছর থাকার কথা ছিল, কেন আপনারা রাখতে পারেন না, তাকে জবাবদিহি করতে হয়। সুতরাং নতুন প্রকল্প অথবা সংশোধন প্রকল্পের ক্ষেত্রে তাদেরকে আমরা জবাবদিহিতে আওতায় নিয়ে আসতে পারি। পরিকল্পনা মন্ত্রী বলেন, এবারের সভায় কৃষির উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে ঢাকা জেলার আশেপাশে কৃষি জমি প্রায় সবই দখল হয়ে গেছে আবাসনের অর্থে, আবাসনের জন্যে। শহর এখন হয় নাই, কিন্তু তার আগেই কৃষি কাজ কমে যাচ্ছে। এটার উপর উনি জোর দিয়ে বলেছেন যে কৃষিকাজ যেন ব্যাহত না হয়। এর সাথে তিনি এটাও বলেছেন যে কোনো বসত এলাকা যেখানে ঘনবসতি ওইসব এলাকায় যেন প্রকল্প সাইট না করা হয় যদি সুযোগ সুবিধা থাকে। পরিকল্পনা মন্ত্রী আরও বলেন, দেশের প্রত্যেক থানা এলাকায় পুলিশের বাসস্থানের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী। জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেন। পরে একই স্থানে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির দক্ষিণ মধ্য ও পশ্চিম এশিয়ার ভাইস প্রেসিডেন্ট ইংমিং ইয়াংও। এ সময় বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন তিনি। রাজধানী সহ সারা দেশে আগামী 4 থেকে 5 দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত 24 ঘন্টায় সিলেটের সর্বোচ্চ 294 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম সহ পার্বত্য জেলাগুলোতে পাহাড় ধসের আশঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান। এক ব্রিফিংয়ে তিনি বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বৃষ্টিপাতের প্রবণতাটা কিন্তু দেশের উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলে বেশি, এবং বৃষ্টিপাতের যে বর্তমান প্রবণতা দেখাচ্ছে এটা আরো 4-5 দিন অব্যাহত থাকবে। এরপরে বৃষ্টিপাতের যে তীব্রতাটা আছে এটা কমে আসবে। চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা আছে। পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, দেশের বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নিয়ে ইতোমধ্যে জাতীয় পর্যায়ের সমীক্ষা শেষ হয়েছে। 2 মাসের মধ্যে এই প্রকল্প একনেকে তোলা হবে, যাতে আগামী বর্ষা মৌসুমের আগেই বাঁধের কাজ শুরু করা যায়। প্রকল্পের কাজ যাতে সঠিকভাবে হয় সেজন্য স্থানীয়দের সহযোগিতা চান তিনি। দুপুরে ফেনীর ফুলগাজী ও পরশুরামে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। আমাদের ইচ্ছা হলো আগামী বর্ষা মৌসুমের আগেই আমরা এখানে কাজ শুরু করব, কিন্তু আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা এই সংসদ সদস্যের সঙ্গে থাকবেন। এখানে যখন কাজ চলমান থাকবে যাতে করে কাজের মান ভালো হয় সেই জন্য আপনারা লক্ষ্য রাখবেন, যাতে করে আপনাদের এলাকার কাজটা সঠিকভাবে হয়, সঠিকভাবে সময় মতো কাজটা আমরা উঠাতে পারি। বৈষম্যমূলক পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে ক্লাস পরীক্ষা সহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ফলে অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়গুলোর সকল প্রশাসনিক কার্যক্রম। আরও জানাচ্ছেন তামান্না জেনিফার। বৈষম্যমূলক পেনশন স্কিম প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে কর্মবিরতি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ 35টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ফলে ক্লাস পরীক্ষা সহ বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম। এই ধারাবাহিকতায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে চলছে আন্দোলন। কর্মবিরতি উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা। একটি অদৃশ্য শক্তি মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের বিরুদ্ধে নেওয়ার জন্য এই পথ স্কিম চালু করে আমাদেরকে বঞ্চিত করার চেষ্টা করছে। দ্রুত যেত এগুলা প্রত্যাহার করে আমাদেরকে যেত সুন্দর সুষ্ঠুভাবে যেত আমরা কর্মক্ষেত্রে যেত আমরা ফিরে আসতে পারি সেই দৃষ্টি আকর্ষণ করছি। সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয় ও কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতিতে অচল অবস্থার সৃষ্টি হয়েছে। আন্দোলনরতরা জানান,
দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। তাহলে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে আপনারা বলে দেন বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কোনো প্রয়োজন নেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সকাল থেকে বিশ্ববিদ্যালয়ে অবস্থান করলেও কোনো ধরনের শিক্ষা কার্যক্রমে অংশ নিচ্ছেন না। এদিকে কর্মবিরতি চলাকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্যানার টানানোকে কেন্দ্র করে অফিসারদের দুই পক্ষের সংঘর্ষে 5 জন আহত হয়েছেন। তামান্না জেনিফার, এটিএন বাংলা। এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনকে অযৌক্তিক বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে অর্থমন্ত্রীর নিজ কার্যালয়ে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির দক্ষিণ মধ্য ও পশ্চিম এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট ইংমিং ইয়াং এর সাথে বৈঠক শেষে তিনি একথা বলেন। এ সময় অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, এডিবির সঙ্গে উন্নয়ন সহযোগিতার বিষয়ে প্রত্যাশার চেয়েও বেশি অগ্রগতি হয়েছে। সংস্থাটি বাংলাদেশের ব্যাপারে ইতিবাচক বলেও জানান তিনি। সরকার যেটা দিয়েছে প্রেস রিলিজ এইটাই। শিক্ষকরা যে এখন আন্দোলন করছে এটা কি স্যার লজিক্যাল কোনো কিছু মনে করেন? এটা করা উচিত না, আমার মনে হয় না এটা লজিক্যাল। বিধি অনুযায়ী সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসেব জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে 3 মাসের মধ্যে এর অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী এবাদত হোসেনের বেঞ্চ। পর্যবেক্ষণে আদালত বলেন, যে কোনো উপায়ে দুর্নীতি ও অর্থ পাচার বন্ধ করা দরকার। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। শীর্ষ সরকারি কর্মকর্তাদের দুর্নীতির খবরে ক্ষুব্ধ দেশের মানুষ। কোথাও কোথাও জ্বলছে সেই ক্ষোভের আগুন। সরকারি কর্মচারী আইনে বলা আছে, চাকরিতে যোগদানের সময় সম্পদ বিবরণী দাখিল করতে হবে এবং 5 বছর পর পর জমা দিতে হবে সম্পদের হিসেব। কিন্তু আইন কাগজে আছে, বাস্তবায়ন নেই। এই সুযোগে এক শ্রেণীর অসাধু চাকরিজীবী সম্পদের পাহাড় গড়ছেন বলে অভিযোগ আছে। প্রতি বছর তাদের সম্পদের হিসেব জমা দেয়া বাধ্যতামূলক করতে রিট করেন হাইকোর্টের এক আইনজীবী। শুনানি শেষে আদেশ দেন বিচারক। মাননীয় আদালত আজকে নির্দেশ প্রদান করেছেন, যারা এই মামলার বিবাদী আছেন, অর্থাৎ মাননীয় ক্যাবিনেট সচিব সহ অন্যান্য সচিব, দুদকের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তাদের উপরে নির্দেশ দিয়েছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিকট থেকে তাদের সম্পদের হিসাব বিবরণী আইন অনুযায়ী সংগ্রহ করার জন্য, এবং আরও বলেছেন তারা যেই সংগ্রহ করার সম্পত্তির হিসাব বিবরণীটি শুরু করেছেন সেই মর্মে একটি প্রগ্রেস রিপোর্ট আগামী 3 মাসের মধ্যে মাননীয় আদালতে দাখিল করার জন্য একটি নির্দেশনা প্রদান করেছেন। এই সম্পত্তির হিসাব কেন ডিজিটাল রেকর্ড রাখা হবে না, এর উপরে রুল দিয়েছেন। শুনানির সময় পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করছে দুর্নীতি। এটা যে কোনো উপায়ে থামানো দরকার। ইদানিং কিছু পত্রপত্রিকায় বেশ কিছু হাই অফিসিয়ালের বিষয়ে দুর্নীতির এবং প্রচুর পরিমাণের অর্থে অর্জনের বিষয়ে সংবাদ আসছে, যেটা দুদক তদন্ত করছে। কোর্ট যেটা বলেছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সে সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ গড়ে তুলতে হবে এবং আমাদের সবাইকে এবং জনগণকে এই দুর্নীতি প্রতিরোধে এগিয়ে আসতে হবে। ইউরোপ, আমেরিকা, এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতেও সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসেব কঠোরভাবে তদারকি করা হয়। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। হার্টে পেসমেকার বসানোর ফলে সংক্রমণের আশঙ্কায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতাল থেকে বাসায় আনা হয়েছে। দ্রুত তাকে বিদেশে মাল্টি ডিসিপ্লিনারি হাসপাতালে চিকিৎসার সুযোগ দেওয়ার সুপারিশ করেছেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। বাসায় মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া। রাতে সংবাদ সম্মেলনে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন এসব কথা বলেন। এর আগে হৃদযন্ত্রে পেসমেকার স্থাপন সহ এভারকেয়ার হাসপাতালে 10 দিন চিকিৎসা শেষে সন্ধ্যায় গুলশানে বাসে ফেরেন খালেদা জিয়া। ওনার যত দ্রুত সম্ভব মাল্টি ডিসিপ্লিনারি হসপিটালে ট্রান্সফার করা, যেখানে লিভার ট্রান্সপ্লান্টেশন, হার্টের রুগীদেরকে এই শারীরিক অবস্থার মধ্যেও স্ট্যান্টিং করা যায় অথবা এনজিওগ্রাম করা যায়, চিকিৎসা করা যায়, সেই ব্যবস্থা আছে।
যত দ্রুত সম্ভব নিয়ে যাওয়া যায় সেজন্য চিকিৎসকরা এবারও ওনার জন্য সেই ধরনের সুপারিশ করেছেন। রেল ট্রানজিটের নামে বাংলাদেশের মানুষ ভারতীয় আগ্রাসন মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে বাংলাদেশের মানুষের কোনো প্রত্যাশাই পূরণ হয়নি। তার অভিযোগ, ক্ষমতায় থাকার জন্য ভারতকে সব উজাড় করে দিয়েছেন সরকার প্রধান। সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, ভবিষ্যতে জনগণের সরকার ক্ষমতায় এলে আওয়ামী লীগের অপশাসন, দুর্নীতি ও লুটপাটের বিচার করা হবে। মমতার জন্য নাকি আমরা তিস্তার পানির শেয়ার পাচ্ছি। বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি আমরা দিল্লির দাসত্ব গ্রহণ করার জন্য। বাংলাদেশে আওয়ামী লীগ বলতো 22 পরিবারের বিরুদ্ধে সংগ্রাম, 22,000 পরিবার আজকে তৈরি করেছেন। আপনারা আজিজ তৈরি করেছেন, আপনারা বেনজির তৈরি করেছেন, আপনারা আসাদুজ্জামান মিয়া তৈরি করেছেন, আপনারা মতিউর তৈরি করেছেন। একে একে এদের তদন্ত করে বাইর করেন। সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে প্রায় 1 ঘন্টা শাহবাগ মোড়ে অবরোধ করে রাখে চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা। বিকেলে পদযাত্রা নিয়ে শাহবাগে সড়ক অবরোধ করেন তারা। এর আগে পদযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে নীলক্ষেত, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব হয়ে শাহবাগে মোড়ে যায়। এ সময় 2018 সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখার দাবি জানান শিক্ষার্থীরা। দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। কোটার যে পুনর্বহালের বিষয়টি সেটি কিন্তু হাইকোর্ট চাচ্ছেন এবং তারা বলছেন যে 2018 সালে যে কোটা বাতিল করা হয়েছিল সেটিকে তারা অবৈধ ঘোষণা করেছেন। সুতরাং আমরা সাধারণ শিক্ষার্থীরা যখন এই খবরটি শুনি আমাদের হৃদয়ে এক ধরনের রক্তক্ষরণ হয়। আজকে স্বাধীনতা 53 বছর পরে এসে মানে ওই মুক্তিযোদ্ধা তার সন্তান এখন কেন তার নাতিপুতিকেও এই কোটাটা ব্যবহার করতে দিতে হবে। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। জাতীয় সংসদে পাশ হলো বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন বিল 2024। স্পিকার ডক্টর শিনি শারমিনের সভাপতিত্বে অধিবেশনে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বিলটি পাশের জন্য সংসদে তোলেন। বিলের ওপর আনা জনমত যাচাই বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব নিষ্পত্তি শেষে তা কণ্ঠ ভোটে পাশ হয়। এ সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সমালোচনা করে বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা বলেন যে আওয়ামী লীগের এত উন্নয়ন অর্জনের পরেও বাজার নিয়ন্ত্রণে না থাকায় বিপদের মধ্যে আছে সরকার। হারিকেন বেরিল আরও শক্তিশালী হয়ে ক্যাটাগরি 5 মাত্রার ঝড়ে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার বলছে এটি 155 থেকে 160 মাইল বেগে জামাইকার দিকে ধেয়ে আসছে। এর আগে দক্ষিণ পূর্ব ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, বার্বাডোস ও গ্রেনাডায় আঘাত হানে শক্তিশালী ঝড়টি। এতে লণ্ডভণ্ড হয়ে যায় সেখানকার জনপদ, তলিয়ে গেছে অনেক সড়ক ও আশ্রয়কেন্দ্র। কয়েকজনের মৃত্যুর খবর জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। সোমবার সন্ধ্যায় গ্রেনেডার ক্যারিয়াকো দ্বীপে আঘাত হানে 4 মাত্রার হারিকেন বেরিল। মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় বিদ্যুতের খুঁটি, বাড়িঘর সহ বিভিন্ন স্থাপনা। প্রায় 150 মাইল বেগে আঘাত হানা ঝড়ে উপকূলে থাকা জেলেদের অনেক নৌযান ভেসে যায়। সমুদ্রের পানিতে তলিয়ে গেছে দক্ষিণ পূর্ব ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের অনেক এলাকা। হারিকেন বেরিলের আঘাতে বার্বাডোস ও গ্রেনেডায় বন্ধ হয়ে গেছে স্বাভাবিক পরিষেবা। ঝড়ে গাছের অনেক ডাল ভেঙে উড়ে এসে আমাদের উপর পড়ে, আমাদের ঘরেও পানি ঢুকে পড়েছে। ঝড়ের প্রভাবে নদীর পানি এত দ্রুত বাড়বে বলে আমরা আশা করিনি। মাত্র কয়েক মিনিটে আমাদের অনেক লোকালয় পানিতে ভেসে গেছে। সেন্ট ভিনসেন্ট দ্বীপে কয়েকজনের মৃত্যুর খবর দিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। বেরিলের ভয়াবহ তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে সেখানকার শিক্ষা প্রতিষ্ঠান, বাড়িঘর, বিভিন্ন স্থাপনা ও ফসলি জমি। অনেক পাকা ঘরের ছাদ ও গাড়ি উড়িয়ে নিয়ে গেছে ঝড়ে। আমি ভাবিনি আমার এতটা ক্ষতি হবে।
আমি শুধু দোকান খুলতে এসেই দেখি সব লন্ডভন্ড হয়ে গেছে। হারিকেন বেরিলে আমার ব্যাপক ক্ষতি হয়েছে, যা সত্যিই হৃদয় বিদারক। আমাদের দোকানপাট ভেঙে গেছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টারের সবশেষ তথ্য বলছে, ক্যারিওকোতে 150 মাইল গতিতে আছড়ে পড়ে বেরিল। জ্যামাইকা ও গ্রেনেডায় সর্বোচ্চ সতর্ক অবস্থা জারি করেছে দেশটির সরকার। হারিকেন বেরিলের আঘাতে এখানকার বাসিন্দাদের একটি খারাপ সময় পার করতে হয়েছে। আমার আশঙ্কা, ক্যাটাগরি 4 মাত্রার এই ঝড়ে অনেক ক্ষয়ক্ষতি হতে চলেছে। আবহাওয়াবিদরা বলছেন, আটলান্টিক মহাসাগর লাগোয়া অঞ্চলে জুন থেকে নভেম্বর পর্যন্ত হারিকেনের মৌসুম। এবছর অন্তত 25টি ঝড় আঘাত আনতে পারে বলে সতর্ক করেন তারা। সমুদ্রপৃষ্ঠ তীব্র গরম হয়ে ওঠায় আটলান্টিক অঞ্চলে ঘন ঘন হারিকেনের সৃষ্টি হচ্ছে, কিন্তু এবার জুন মাসেই ক্যাটাগরি 4 হারিকেন বেশ আশ্চর্যজনক ঘটনা। 2005 সালের পর আটলান্টিক অববাহিকায় রেকর্ড করা দ্বিতীয় বৃহত্তম এই ঝড়টি সর্বোচ্চ ক্যাটাগরি 5-এ রূপ নিয়েছে, যা ধেয়ে আসছে জ্যামাইকার দিকে। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। এবারে পার্টেক্স খেলার খবর। আগামী ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ থাকছেন হাতুরু সিংহে। মিরপুরে ক্রিকেট বোর্ডের সভা শেষে জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিকেলে বোর্ড পরিচালকদের অংশগ্রহণে এই সভা শেষে তিনি আরও বলেন, টি-20 বিশ্বকাপে 2 সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদের পারফরম্যান্স তাকে হতাশ করেছে। বোর্ড সভার শুরুতে সম্প্রতি মারা যাওয়া বিসিবি পরিচালক আলমগীর খান আলুর স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। খেলোয়াড়দের বিরুদ্ধে পার্সোনাল যে অ্যাটাক, আর অ্যাটাকের একটা নমুনা আছে। টিম হেরে গেলে, টিম খারাপ খেললে মানুষজন রাগ করবে, খারাপ কথা বলবে, সেটারও একটা লিমিট আছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা সমস্ত লিমিট ক্রস করে চলে গেছে। এইটা ইজ নো লঙ্গার, আমরা এটা আর অ্যাকসেপ্ট করব না। এই জিনিসটা আপনাদেরকে বলছি, কোনোভাবে এটা আর বরদাস্ত করা হবে না। এই সিদ্ধান্তটা আজকে নেওয়া হয়ে গেছে। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়ার মিশনে কাল ভোরে কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। এরই মধ্যে 7টি দল নিশ্চিত করেছে সেরা 8। তবে সেলেসাওদের ভাগ্য এখনও ঝুলে আছে। গ্রুপ থেকে এরই মধ্যে কলম্বিয়া উঠে গেছে নকআউট পর্বে। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা আছে পয়েন্ট টেবিলের 2-এ। ড্র করলে তারাও পৌঁছে যাবে কোয়ার্টার ফাইনালে। তবে ভিনিসিয়াস জুনিয়ররা হেরে গেলে বিপদে পড়বে। সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে কোস্টারিকা প্যারাগুয়ে ম্যাচের দিকে। 3য় স্থানে থাকা কোস্টারিকা জিতলে তাদের পয়েন্ট ব্রাজিলের সমান হয়ে যাবে। যদিও গোল পার্থক্যে এগিয়ে থাকায় সুবিধাজনক অবস্থায় আছে হলুদ জার্সিধারীরা। যুক্তরাষ্ট্রের লেভিস স্টেডিয়ামে সকাল 7টায় শুরু হবে ম্যাচটি। সংবাদ শেষ করব, তার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। 3য় দফা বন্যায় সিলেট, সুনামগঞ্জ সহ 8 জেলা প্লাবিত। টানা বৃষ্টি থাকবে আরও 4 দিন। পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধসের সতর্কতা। বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। প্রায় 5,500 কোটি টাকার 11টি প্রকল্প একনেক সভায় অনুমোদন। বৈষম্যমূলক পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে শিক্ষকদের কর্মবিরতিতে অচল পাবলিক বিশ্ববিদ্যালয়। আন্দোলন অযৌক্তিক বলছেন অর্থমন্ত্রী। সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব নেয়ার নির্দেশ হাইকোর্টের। 3 মাসের মধ্যে দাখিল করতে হবে অগ্রগতি প্রতিবেদন। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।